সেদিনকে রাতটা ছিল বেশ গভীর। আমি আমার রিকশাটা নিয়ে শুনশান মফস্বলের রাস্তা ধরে আমার বাড়িতে ফিরছিলাম। দুই ধারে ফসলের মাঠ, শহর থেকে বেশ খানিকটা দূরে। প্রত্যেকদিন রাত্রে রিকশা চালানো শেষে রিকশাটা নিয়ে আমি শহর থেকে বাড়িতে ফিরি। আমি একজন রিকশা চালক। মফস্বল শহর থেকে একটু দূরে গ্রামে বসবাস করি। প্রায় প্রত্যেক দিনই আমার শহর থেকে বাড়িতে আসা লাগে, আর বাড়ি থেকে শহরে যাই রিকশা চালানোর জন্য। সেই রাতটা আমার জীবন ছিল ভিন্ন একটি রাত, যা কিনা আমার জীবনকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে। আজকে আমি যা তা শুধুমাত্র ওই পরিটার জন্য, যে কিনা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গল্পে। আমরা জানবো একজন রিকশা চালক এবং একটা পরীর প্রেমের অলৌকিক এক ঘটনা। ঘটনাটি জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বরাবর মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। সেই সঙ্গে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। সেদিন রাত্রেবেলা বাড়িতে ফিরতে আমার খানিকটা দেরি হলো। রাত তখন 10টা বাজে। গ্রামের শহরের 10টা মানেই অনেক রাত। আমি আমার রিকশাটা নিয়ে বাড়ি দিকে ফিরছিলাম। আমি রিকশায় হালকা করে প্যাডেল মারছিলাম। তখনও অটোরিকশার যুগ বা চল আসেনি। প্যাডেল রিকশায় সব জায়গায় বেশি চলতো। সাধারণত সারাদিন কষ্ট করে অনেক মেহনত হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে বাড়ি দিকে যাচ্ছিলাম। মাঠের দুধার থেকে বয়ে আসছিল হু হু করে বাতাস, যে বাতাস যেন পরাণ জড়িয়ে দিচ্ছিল। আমি রিকশাটা টানছিলাম বাড়ির দিকে। আমার রিকশার নিচে হারিকেন জ্বালানো ছিল। আকাশে কিঞ্চিৎ জ্যোৎস্না থাকার কারণে আসমান থেকে আলো এসে কিছুটা দেখা যাচ্ছে। আমি যেতে যেতেই আচমকা খেয়াল করলাম রাস্তার পাশে কেউ একজন হাত নেড়ে আমাকে ইশারা দিয়ে দাঁড়ানোর জন্য বলছে। আমি ভাবলাম এত রাত্রেবেলা এই রাস্তায় ইশারা দিয়ে কি ডাকছে। রাত তখনও খুব বেশি গভীর হয়নি, তবে গাড়ি ঘোড়া চলাচল অনেকটা এই রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে। আমি হাতের ইশারা দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। অবশ্য সামনের দিক পর্যন্ত আমাকে যেতে হবে। আমি খেয়াল করলাম একটা মেয়ে, সাদা বোরকা পরা, মুখে হিজাব দেওয়া। চোখের বা চেহারার অভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না, সবকিছু প্রায় ঢাকা। আমি তাকে বললাম যে আপনি এত রাত্রেবেলা এখানে কি করছেন আর কোথায় যাবেন? মেয়েটি আমাকে বলল যে আমাকে একটু হেল্প করতে পারবেন? আমি সামনে পর্যন্ত যাব। আপনি যদি আমাকে সামনে পর্যন্ত নামিয়ে দেন আমার বেশ উপকার হয়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর মেয়েটি আমাকে বলল, আসলে কি যে বলবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাতে কি কোনো সমস্যা হবে? আমি তখন বললাম যে আপনি উঠুন, কোনো সমস্যা নেই, আমি তো ওইদিকেই যাচ্ছি, আর আপনাকে নিয়ে গেলে আমার কোনো সমস্যা নেই। মেয়েটি আবার বলল যে আপনি কোনো কিছু বলবেন না তো পরে যে আমি টাকা না দিয়ে উঠলাম আপনার রিকশায়? আমি বললাম এত কিছু মনে করার কিছু নেই তো, আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে উদ্ধার করছি বা আপনাকে আমি হেল্প করছি, সেই কারণে তো এটার দায় রাখার কোনো কিছু নেই। আপনি উঠুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। মেয়েটি তারপর আমার রিকশায় চড়ে বসলো। মেয়েটির গায়ে এক অলৌকিক পারফিউমের ঘ্রাণ আসছিল। পারফিউমটা ছিল খুব মিষ্টি এবং খুবই দারুণ সুঘ্রাণের। সে রিকশায় ওঠার সঙ্গে সঙ্গেই আমার চারদিকটা যেন পারফিউমের ঘ্রাণে একদম ভরে গেল। আমি সেই ঘ্রাণ পেয়ে যেন আরো অন্যরকম হয়ে যাচ্ছিলাম, কারণ ঘ্রাণটা ছিল অত্যাধিক মারাত্মক সুগন্ধি। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি প্রত্যেক দিনই এই রাস্তা ধরে তারপর বাড়িতে যান? আমি বললাম কি যে হ্যাঁ, প্রায় প্রত্যেক দিনই যাওয়া হয়, তবে আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। অন্যান্য দিন সাধারণত 8টা-9টার দিকে আমি বাড়িতে চলে যাই, আজকে 10টা বেজে গিয়েছে। আসলে বাড়িতে টাকার বেশি প্রয়োজন। আমার মা অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে, তা না হলে হয়তো এত রাত পর্যন্ত থাকতাম না আমি। মেয়েটি বলল, আপনার বাড়িতে কে কে আছে? আমি তার সঙ্গে গল্প করতে করতে আসছিলাম। আমি বললাম আমার বাড়িতে আছে বাবা, মা, 2 বোন আছে, ছোট একটা ভাই আছে, আর আমি সংসারের সব থেকে বড়। আমার বাবা কৃষি কাজ করে, আমি নিজেও করি, বাবার সঙ্গে সাহায্য করি। আর বাকি 3 ভাই বোন আছে যারা, ওরা পড়াশোনা করে। ওদের পড়াশোনা আর খাওয়া খরচের জন্যই মূলত আমার এত মেহনত করা। মেয়েটি আবার বলল, আপনি এখনো বিয়ে করেননি? আমি বললাম না, এখনো বিয়ে করিনি। বিয়ে করলে আসলে এদেরকে দেখবে কে, এই জন্য এখন পর্যন্ত বিয়ে করার সুযোগটা হয়নি। মেয়েটি আমাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। আমি তাকে বললাম
আম, কিন্তু আপনি এত রাত্রেবেলা এখানে কি করছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। মেয়েটি বলল, আমি তো এদিক দিয়ে প্রায় যাই, তবে অন্যান্য দিন তো আপনাকে দেখি না। আজকে দেখে ভাবলাম যে যাক, আজকে একটা বাহন পাওয়া গিয়েছে যাওয়ার জন্য। তবে আপনি যে আমাকে হেল্প করবেন সেটা আমি বুঝতে পারিনি বা জানতাম না। এর আগে কয়েকজনের কাছে হেল্প চেয়েছি, তবে তারা হেল্প করেনি, কিন্তু আপনি একমাত্র বান্দা যে আমাকে হেল্প করলেন, ধন্যবাদ আপনাকে। আমি তখন একটু মুচকি হেসে বললাম, দেখুন, মানুষ মানুষকে হেল্প করবে না তো কে কাকে করবে? মেয়েটি তখন একটু মুচকি হেসে বলল, মানুষ মানুষকে তো হেল্প করবেই, কিন্তু অন্য কাউকে তো হেল্প করে না। এটা শুনে আমি বললাম, কি বললেন ম্যাডাম, আসলে বুঝতে পারিনি। মেয়েটি তখন বলল, কিছু না, আমাকে এখানেই নামিয়ে দিন। আমি দেখলাম দুই ধারে ঘন ভিটা আর কি, মানে এখানে দুই ধারে কোনো বাড়ি ঘর দৌড় নেই। আমাদের গ্রাম থেকে 2 গ্রাম আগের একটা শুনশান জঙ্গল। এই জঙ্গল সম্পর্কে এর আগে আমি অনেকবার শুনেছি, এখানে নাকি ভূত প্রেত থাকে, এরকমটাই কানাঘুষা শুনেছি। দুই পাশে বিরাট জঙ্গল। এই জঙ্গলের ভিতরে কোনো মানুষের বসবাস নেই বা আশেপাশে কোনো বাড়ি ঘর দৌড় নেই। মেয়েটি আমাকে বলল যে আমি এখানেই নামবো, আমাকে নামিয়ে দিন। আমি তখন তাকে বললাম, এখানে আপনি কোথায় যাবেন? এখানে আপনার বাড়ি? মেয়েটি বলল, এখানে না, খালিটার সামনে, তবে আমি এখান থেকে হেঁটে চলে যেতে পারবো, আপনি চলে যান। আমি বললাম, কিন্তু মেয়েটি তখন আমার প্রশ্নের উত্তর না দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে লাগলো। তখন আমি ভয়ে সেখান থেকে রিক্সা নিয়ে দ্রুত চলে আসতে লাগলাম। তখন আমার মনে হতে লাগলো, এ কোনো ভূত প্রেত নয় তো, বা কোনো আত্মা। তাই ভেবে আমি সত্যি ভয়ে রিক্সাটা খুব দ্রুত চালাতে শুরু করলাম। পেছন দিকে আর ফিরে তাকালাম না। মেয়েটিও আমাকে কিছু বলল না, তবে যাওয়ার সময় ধন্যবাদ দিয়ে গেল। সত্যি আমি ভীষণ ভয় পেয়েছি এবং ভাবলাম যে আগামীকালকে থেকে আর রাত্রেবেলা যাব না, দিনের বেলাতেই দ্রুত বাড়িতে চলে আসব। আমার আবার ভূত প্রেত এইসব বিষয়টাতে কিঞ্চিত ভয় লাগতো। এই কারণে মূলত আমার সত্যি তখন ভয় লাগছিল। মনে হচ্ছিল যে মেয়ে ভূতটা আমার পেছন পেছন আসছে। আমি বুঝতেই পারিনি যে সে কোনো ভূতও হতে পারে। তার কথা শুনে সেটাই মনে হচ্ছিল। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে মা খাবার বেড়ে দিল, খাবার খেলাম। বলল, এত দেরি করলে কিসের জন্য? আমি বললাম, মা, দেরি হয়ে গেছে। আর মায়ের চিকিৎসার জন্য যে টাকা গোছাচ্ছি সেটা আমি মাকে বলি নাই, যে তোমার চিকিৎসার জন্য টাকা গোছাচ্ছি, তোমাকে চিকিৎসা করাতে হবে। যাই হোক, রাত্রেবেলা এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেই আমি অদ্ভুত স্বপ্ন দেখলাম মেয়েটা এসে আমার হাত টানছে এবং বলছে, চল, তোকে আমার সঙ্গে যেতে হবে, তোকে আমি মেরে ফেলবো, এরকম কথা আমাকে বলছে। এক প্রকার দুঃস্বপ্ন দেখি সকালবেলা ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আব্বার যে জমি ছিল সেখানে ধান লাগিয়েছে, সেই জমি দেখার জন্য গেলাম। তো দেখলাম জমি অনেকটা শুকিয়ে গিয়েছে, সেচ দিতে হবে। তো আজকে রাত্রে ছাড়া তো আমার সেচ দেওয়ার উপায় নেই, আর আব্বাও একদম অসুস্থ, তিনিও মাঠে এখন যেতে পারেন না খুব একটা, মাঝে মধ্যে যাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ধানের ভুঁইতে তো সেচ দিতে হবে, তুমি কি দিতে পারবা, নাকি আমি রাত্রেবেলা এসে দিব, নাকি সজলরে বলে যাবো যে ও দিবে? তো ছোট ভাইকে দেওয়ার কথা বলার পর বলে কিছু, আমি পারবো না, আমার প্রাইভেট আছে আর স্কুল আছে, আমি যেতে পারবো না। ওই কথা বলার পর আমার, আচ্ছা ঠিক আছে, আমি রাত্রেবেলা এসে দিব। তো সেই মুহূর্তে আমার নাকে অদ্ভুত সেই সুঘ্রাণটা আবার ভেসে আসতে লাগলো, যে সুঘ্রাণটা হচ্ছে রিক্সায় আমি পেয়েছিলাম। তবে আশেপাশে তাকিয়ে কোথাও সেই সুঘ্রাণের উৎস খুঁজে পেলাম না। যাই হোক, রিক্সাটা নিয়ে ওই দিন রাত্রেবেলা আমি বের হলাম। সারাদিন রিক্সা চালালাম, সন্ধ্যার পরপর আমি ফিরবো। তো একটু দেরি হয়ে গেল ওই দিনকেও। দেরি বলতে সাধারণত যে সময় ফিরি সেই সময় রাত তখন 9টা বাজে। তো ওই সময়টাতে রাত 9টা মানেও অনেক রাত। আমি রিক্সাটা নিয়ে ওই রাস্তা ধরেই ফিরছি। আমার গতকালকের কথা বারবার মনে হচ্ছে, গতকালকে যা হয়েছে সেটা যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমি শেষ। তো আমি দেখলাম ঠিক সেই মুহূর্তে ইশারা দিয়ে আবার সেই একই স্থানে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে এবং আমাকে ডাকছে। আমি তখন তাকে অগ্রাহ্য করে রিক্সাটা নিয়ে টানতে চলে যেতে গেলাম। তখন সে আমাকে বলল, কি ব্যাপার, আপনি যে আমাকে রেখে চলে যাচ্ছেন, সমস্যা কি? আমি তখন কোনো কিছুর উত্তর না দিয়ে আবার সামনে এগিয়ে আসলাম। তারপর আমি আবার সামনে দেখলাম কি যে মেয়েটি পেছনে ছিল সেই মেয়েটি সামনে বসে আছে, বা আমার থেকে, আমি যেখানটায় পাশ হয়ে গিয়েছিলাম তার থেকে একটা সামনে এসে দাঁড়িয়ে আছে। সে আবার ইশারা দিয়ে হাত দিয়ে আমাকে থামার জন্য বাধ্য করলো। আমি থামলাম। তারপর আমি কিঞ্চিৎ ভয় পেয়ে বললাম যে, আপনি কে বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো পেতনি বা ভূত। আপনি ওই জঙ্গলের রাস্তা ধরে কোথায় গিয়েছিলেন? এই কথা বলতেই মেয়েটি এত জোরে বিকট শব্দে হেসে উঠল, মানে মনে হচ্ছিল যে অট্ট হাসি। সে হাসার পর বলল যে, আমাকে আপনার ভূত প্রেত মনে হয়? সত্যি আমাকে দেখে ভূত প্রেত মনে হচ্ছে? আমি বললাম যে না, কিন্তু আপনি। মেয়েটি তখনই তার মুখের নাকাবটা সরিয়ে ফেলল এবং নাকাবটা সরানোর পর তার চেহারাটা দেখে সত্যি আমার মনের ভিতরে একটা দোল খেয়ে গেল।
কারণ আমার যুবক বয়স তখন। ওই বয়সে এরকম সুন্দরী মেয়েদেরকে দেখলে আমার মনের ভিতরে ভালো লাগবে, সেটাই স্বাভাবিক বিষয়। আমি তাকে দেখে সত্যিই চমকে গেলাম। দেখলাম মেয়েটি এত সুন্দরী এবং তার চোখ মুখ সব জায়গা দিয়ে এত সুন্দর আভা বের হচ্ছিল। তার চেহারা দেখে আমি সত্যি একদম মূর্ছা যাচ্ছিলাম। মেয়েটি আমাকে বলল, কি দেখছেন তাকিয়ে? আমি বললাম, আপনি অনেক সুন্দর, সেই সৌন্দর্যই দেখছি। তখন মেয়েটি বলল, কেন এখন আমাকে পেতনি মনে হচ্ছে না? আমি বললাম যে আসলে বুঝতে পারছি না। মেয়েটি তখন আমাকে বলল যে তাহলে কি আজকে আমাকে দিয়ে আসবেন না? আমি বললাম যে হ্যাঁ, কিন্তু মেয়েটি তখন উঠে বসে বলল কি যে আজকেও কিন্তু ভাড়া দিতে পারবো না। আর আমি যদি সত্যি প্রেতনি হতাম তাহলে তো আপনাকে প্রথম দিনই ক্ষতি করতাম, তাই না? এরকম দ্বিতীয় দিনও আপনার জন্য অপেক্ষা করে বসে থাকতাম না। আমি বললাম, হ্যাঁ তা ঠিক, কিন্তু আপনি এত সুন্দরী একটা মেয়ে এরকম রাস্তার মাঝখানে এরকম ভাবে রাত্রেবেলা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি বলল, সেটাও তোর পরে দিব, চলুন। তারপর আমি বাড়ির দিকে যেতে শুরু করলাম। মেয়েটি আমার পেছনে বসে আছে। আমি বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছি। মেয়েটি কখন যেন ভূত হয়ে যায় এবং আমার ঘাড় মটকে দেয়। সে বলল কি যে, তুমি আমার দিকে বারবার ফিরে তাকাচ্ছ যেন আমি পেতনি হয়ে তোমাকে ঘাড় মটকে দেয়, সেটা চিন্তা করছো তাই না? আমি বললাম, আশ্চর্য তো, আপনি জানেন কিভাবে সেটা? মেয়েটি বলল, আমি সবই জানি, চলো তো তুমি। তারপর তোমার বাড়িতে কি হয়েছে, বা সবাই ভালো আছে বাড়িতে? আমি বললাম, ভালো আছি। তারপর সে নানান গল্প করতে লাগলো। আমি কিভাবে কি করি, ছোটবেলায় কি করেছি, এখন কিভাবে আছি, এই সমস্ত গল্প করতে লাগলো। আমি তাকে সব বলতে লাগলাম। মেয়েটি সেই স্থানে আসার পর আমাকে বলল যে হ্যাঁ, এখানে নামিয়ে দাও। আমি বললাম, আজকেও আপনি এখানে যাবেন? এদিকে? কিন্তু কেন? এদিকে তো কোনো বাড়িঘর দূর নেই। মেয়েটি তখন বলল, আমার বাড়ি তো এদিকেই। আমি তখন সত্যি আবার ভয় পেয়ে গেলাম। মেয়েটি আমাকে যাওয়ার সময় বলল, শুনুন, আপনি ভয় পাবেন না, আমি কোনো খারাপ কোনো কিছু নেই যে আপনাকে ক্ষতি করব। ক্ষতি করার হলে তখন করেই ফেলতাম। তবে আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি বেশ ভালো একজন মানুষ, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আর আপনার যে ভাড়া দিচ্ছি না আমি, তাতে নিয়ে আপনার কোনো সমস্যা নেই তো? আমি বললাম, না, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে দেখে আমার ভয় লাগছে। মেয়েটি তখন খানিকটা হেসে আমাকে আমার কাছে এসে বলল, শোনো, ভয় পাওয়ার কিছু নেই, তুমি বেশ ভালো একজন মানুষ, তোমাকে আমার বেশ ভালো লেগেছে। আর তুমি আস্তে আস্তে সব জানতে পারবে, আমি তোমাকে সবই বলবো। আপাতত তুমি এই জিনিসটা নিয়ে যাও। আমি বললাম, এটা কি? মেয়েটা আমার হাতে একটা শিশি ধরিয়ে দিয়ে বলল কি যে, এটা হচ্ছে এক প্রকার ওষুধ, আমাদের কোকাবনগর থেকে নিয়ে আসা। জায়গাটা খুব অদ্ভুত জায়গা এবং সেই জায়গার ওষুধ সবার উপর কাজ করে। আশা করি এটা খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে। আমি কালকে গিয়েছিলাম কোকাবনগর, সেখান থেকে তোমার মায়ের জন্য এই ওষুধটা নিয়ে এসেছি। আমি বললাম, কোকাবনগর? সেটা আবার কোথায়? মেয়েটি কোনো কিছুর উত্তর না দিয়ে একটু হেসে বলল কি যে, কালকে আবার দেখা হবে। তাই বলে সে জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। তখন আমার কেমন যেন একটু ভয় ভয় লাগছিল, তবে গতকালকের মতো না। বোতলের শিশিটা আমি তখন হাতে ধরে রেখেছি, তার ভিতরে নীল পানীয় একটি জিনিস আছে। কি না কি জিনিস, এটা কি খাওয়ানো উচিত হবে? আমি বাড়িতে এনে সেটার সামনে বসে আছি। এটা যদি মাকে খাওয়াই, যদি মা মরে যায়? আর মেয়েটি বলল, জিনিসটা কোকাবনগর না কোত্থেকে যেন নিয়ে এসেছে, সেটা আবার কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। তারপর যাই হোক, অনেক চিন্তা চেতনা করে মেয়েটি যেহেতু আমার প্রশংসা করেছে, আর সে যেহেতু এরকম বলেছে সুন্দরী মেয়ে, সে নিশ্চয়ই খারাপ হবে না। আর আমার মাকে মেরে তার তো কোনো উপায় লাভ নেই, তাই না? তো যাই হোক, আমি ওষুধটা আমার মাকে খাওয়ালাম। মাকে দেওয়ার পর মা হচ্ছে রাত্রেবেলা খেলো। খাওয়ায় দাওয়ায় তখন হচ্ছে আমি জমিতে যাব। তো যাওয়ার পর আমার আব্বা বলতেছে যে সজল নাকি মাঠে গেছিল সেচ দেওয়ার জন্য। তো সে যাওয়ার পরে দেখেছে সেখানে অলরেডি পানি চলে এসেছে, মানে কেউ একজন পানি দিয়ে রেখেছে। তুই কি পানি দিয়েছিলি? তাই আমি বললাম, না তো আব্বা, আমি তো মাঠে পানি দিই নাই, ধানের ভুঁইতে। তাহলে পানি কোত্থেকে আসলো? তো আমি বললাম যে, পানি তাহলে কি তুমি দিছো? আব্বা বললো কি যে, না, আমি তো দিই নাই, আমি তো ওখানে যাই নাই, তাহলে আমি পানি দিব কিভাবে? আমি আশ্চর্য হয়ে গেলাম। ধানের জমিতে অটোমেটিক্যালি পানি চলে আসছে। আমাদের আশেপাশের জমির যেসব যারা পানি দিয়েছে, আজকে তাদেরকে জিজ্ঞেস করলাম যে, আমাদের ধানের ভুঁইতে কি তোরা পানি দিয়েছিস কিনা? তো সবাই বললো কি যে, না রে ভাই, নিজের ভুঁইতেই পানি দিয়ে কুলাইতে পারি না, মেশিনের সিরিয়াল পাই না, তোদের ভুঁইতে কখন দিব? তো মেশিনওয়ালাকে জিজ্ঞেস করলাম, সেও বললো না। তো যাই হোক, এরকম করে আমি এক প্রকার অবাক হয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর আমি তো মাকে ওষুধ খাইয়ে গিয়েছিলাম। আমার মা বলছে কি যে, এখন খানিকটা ভালো লাগছে। আমার মায়ের বাতের ব্যথা ছিল, আর সেই সাথে আর বেশ কিছু সমস্যা ছিল। তো সেই সমস্যাগুলো মানে মা বলতেছে যে, আমার ব্যথা এখন আমি টের পাচ্ছি না, খুব ভালো লাগতেছে। সে সাধারণত সবসময় শুয়ে বসেই থাকে, সে তুর করে উঠে হেঁটে বেড়াচ্ছে, আমি সেটা দেখতে লাগলাম।
তো মা তখন বলল যে ওষুধটা কাজ করেছে, বেশ ভালো ওষুধ। আমি বললাম যে আসলে বেশ ভালো ওষুধ। মা বললো হ্যাঁ খুব ভালো। তো আমি বললাম যে এটা পুরোটা খেতে বলছে, তুমি 2 দিন খাবা, 2 দিন খেলে সুস্থ হয়ে যাবা সেটা বলছে। মা বললো কিছু কোথা থেকে নিয়ে আসছিস? আমি বললাম সেটা তোমার জানার দরকার নেই, তুমি খাও। তো যাই হোক, মা প্রথম ডোজেই হচ্ছে গিয়ে এতখানি সুস্থ হয়ে গেছে, সেটা ভেবে আমার বেশ আনন্দ লাগছে। তো যাই হোক, আমি রাত্রেবেলা তখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম এবং আমি স্বপ্ন দেখলাম যে ওই মেয়েটি আমাকে এসে ইশারা দিয়ে ডাকছে যে চলো আমার সঙ্গে চলো। তো আমি তখন আমার ঘুম থেকে উঠে, আমার আর ঘুম আসলো না, যাই ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করলাম এবং ফজরের নামাজ পড়ে আবার পরের দিন রিকশাটা নিয়ে বের হয়ে পড়লাম। ওই মেয়েটা বলেছে যে ও হচ্ছে গিয়ে আমার সঙ্গে আবার কালকে দেখা করবে, মানে হচ্ছে আজকে ওর সঙ্গে আবার দেখা হবে, কিন্তু ওর সঙ্গে দেখা হবে কিভাবে সেটা তো বুঝতে পারছি না। আর ও কি মেয়ে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। মেয়েটি খুব সুন্দরী সেটা বলার অপেক্ষা রাখে না, খুবই সুন্দরী, অন্যান্য সকলের থেকে আলাদা। তো আমি রিক্সা নিয়ে আসছি, আজকে আরো আগে আগে ফেরার চেষ্টা করলাম 8টার দিকে। তো আমি জানি যে মেয়েটি যদি থাকে তাহলে হয়তো আমার সঙ্গে আর দেখা হবে না, এই জন্য আমি আরো আগে চলে আসলাম 7টা-8টার দিকে। তো সেই সময় বেশ সন্ধ্যা লেগে এসেছে। তো আমি যখন আসছিলাম ঠিক সেই মুহূর্তে সেখানে আমি আর তাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। তখন আমার মনে খানিকটা স্বস্তির নিঃশ্বাস পড়লো যে না, আজকে তার সঙ্গে দেখা হবে না, বা যেটা ভালো হয়েছে। তো আমি তখন হচ্ছে গিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছিলাম। আচমকা আমি খেয়াল করলাম আমার রিক্সাটা ভারী হয়ে গেল। ভারী হয়ে গেল বলতে রিক্সার পেছনে কি একজন বসে আছে ঠিক সেটা মনে হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আমি পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, অবাক হয়ে একটা চিৎকার দিয়ে উঠলাম। আমি দেখলাম মেয়েটা আমার রিক্সার উপর বসে আছে। আমি তখন তাকে বললাম, আপনি আমার রিক্সার উপর কিভাবে আসলেন? আর আপনি, আমি যদি আপনাকে তুলিনি তাহলে আপনি উপরে উঠলেন কিভাবে? মেয়েটি আমাদেরকে একটু মুচকি হেসে বললেন যে আরে বোকা ছেলে, তুমি এখন পর্যন্ত জানো না যে আমি কে? এখন পর্যন্ত বুঝতে পারোনি? আমি তখন বললাম না, আপনি কে? মেয়েটি তখন বলল আচ্ছা ঠিক আছে, তুমি রিক্সা চালাও, আমি তোমাকে বলছি সমস্ত কিছু, কিন্তু তুমি কৌতূহল হবে না বা আমাকে রেখে ফেলে চলে যাবে না, ঠিক আছে? আর সত্যি আমি তোমাকে ভয় দিতে চাইনি, তবে তুমি যে ভয় পেয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আমি তখন বললাম যে আপনি কি বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটি তখন আমাকে বলল আসলে আমি কোনো আশরাফুল মাখলুকাত নই, বা আমি মানুষের জগতের কেউ না। এটা শোনার পর তখন আমার হাত পা কাঁপতে শুরু করলো। তখন আমি বললাম যে আমি সত্যি সত্যি ভেবেছিলাম যে আপনি কোনো মানুষ নন, আপনি কোনো ভূত পেত বা এরকম কোনো কিছু। তখন লোকটি, মানে মেয়েটি আমাকে আবার বলল আরে না রে বাবা, আমি কোনো ভূত প্রেত বা ওরকম জাতীয় কিছু নেই। আসলে আমি একটা জিন, জিনের মেয়ে বা পরী যেটাকে বলতে পারো তুমি। আমি বললাম যে আপনি কি বলছেন, আপনি একটা জিন পরী? জিন পরী সম্পর্কে এর আগে আমি শুনেছি, আমার অনেকের কাছ থেকে গল্প শুনেছি, কাকা গল্প বলতো বলতো জিন পরীরা নাকি খারাপ হয়, তারা নাকি মানুষকে তুলে নিয়ে যায়, তাহলে কি আপনিও? মেয়েটি তখন আবার হাসলো। মেয়েটির এই কিঞ্চিত অট্ট হাসি আমার কাছে বেশ ভালো লাগে, বেশ মিষ্টি লাগে। আমি রিক্সা চালানো বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটি আমাকে বললো যে তুমি আসলেই বেশি ভয় পাও। আমি যদি তোমার ক্ষতি করতাম তাহলে করে ফেলতাম না এতদিন? তোমার মাকে সুস্থ করার জন্য কি আমি যাতা করতাম? তারপর তোমার ধানের ভুঁইতে কি আমি পানি এনে দিতাম? অবশ্যই দিতাম না। নিশ্চয়ই তোমাকে ভালো লেগেছে বিধেই এগুলো করেছি আমি, তাই না? আমি বললাম কি যে কিন্তু কেন, আমাকেই কেন, বা আমাকেই কেন আপনার ভালো লাগবে? মেয়েটি বলল আমি জানি না, তবে আপনার সরলতা এবং উদারতা দেখে সত্যি কেন জানি আপনাকে বেশ ভালো লেগেছে। আমি বললাম আপনি আমাকে আমার সরলতা বা উদারতা দেখলেন কিভাবে? মেয়েটি তখন বলল যে আমি দেখেছি, আপনি যখন কয়েকদিন আগে এদিক দিয়ে যাচ্ছিলেন তখন আমি এখানে একটা ডালের উপর বসেছিলাম। আমি মাঝে মধ্যে এখানে আসি, আর আপনি যে জঙ্গলটা দেখলেন সেই জঙ্গলের পেছনেই হচ্ছে আমরা শত শত বছর ধরে বসবাস করি এবং এখানেই আছি। আমরা মানুষের জগতে খুব একটা আসি না বা মানুষের সঙ্গে মিশি না, তবে সেদিন আপনি সেই বৃদ্ধাকে যেভাবে হেল্প করেছিলেন সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি বললাম কোন দিন কোন বৃদ্ধাকে? আমি তো প্রায় দিনই। মেয়েটি তখন বলল এই যে দেখুন, এই কারণেই আপনার বেশি ভালো লেগেছে আমার কাছে। আমি দেখলাম যে সেদিনকে আসার পথে একজন বৃদ্ধা ঠিক আমার মতো এখানে দাঁড়িয়েছিল এবং সে এখানে আমার কাছে আমার মতো হেল্প চাইছিল যে বাবা, আমার কাছে তো টাকা নেই, তুমি কি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারবে কিনা? বৃদ্ধা মহিলাটা সম্ভবত একজন ভিক্ষুক মহিলা ছিল, তার ছেলে মেয়েরা তাকে খেতে পড়তে দেয় না। আপনি যেটা করেছিলেন, আপনি তাকে রিকশায় তুলে তার বাড়ি পর্যন্ত দিয়ে গিয়েছিলেন এবং আপনার রোজগারের প্রায় 90% টাকা সেদিনকে তাকে দিয়ে দিয়েছিলেন, কিছু টাকা রেখে, মানে কিছু টাকা লাগে আপনার সেই জন্য। এটা দেখে আমার এত পরিমাণ ভালো লেগেছে, আমি আপনাদের পিছু করতে করতে সেই বৃদ্ধার বাড়ি পর্যন্ত এসেছিলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে আপনার এই উদারতা।
এই কারণে মূলত পরের দিন আমি ভাবলাম যে আপনি আমাকে দেখে কি করেন সেটা আমি একটু দেখি, আমাকেও ফ্রিতে নিয়ে যান কিনা। পরে দেখলাম যে না, আপনি আমাকেও ফ্রিতে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনার মন এবং মানসিকতা সবকিছুই বেশ ভালো। পরবর্তীতে সেই বৃদ্ধার কাছে আমি গিয়েছিলাম। আপনি যেদিন চলে আসলেন ওই দিন রাত্রেবেলা আমি গিয়েছিলাম, গিয়ে তাকে অনেক খাবার এবং পরনের কাপড় সহ আরও যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমি দিয়ে এসেছি। বৃদ্ধার যেসব অসুখ ছিল সেসব অসুখও হয়তো অনেকটা সেরে গিয়েছে, এবং আমি কোকারনগর থেকে বৃদ্ধাকে ওষুধ এনে দিয়েছিলাম। সেই ওষুধ খেয়েই বৃদ্ধা সেরে উঠেছেন। তবে আমার মনে হয় যে ওনাকে একটা নির্দিষ্ট ইনকাম সোর্স যদি তৈরি করে দেওয়া যায় তাহলে সেটা হয়তো ভালো হয়। মেয়েটি তাই বলল। আমি বললাম যে হ্যাঁ, সেটা মন্দ হয় না। তো মেয়েটি আমাকে বলল, কি করলে ভালো হয় সেটা তুমি একটু ভেবো তো। আমি বললাম যে এই ব্যাপার, তাহলে এই কারণে আমি সত্যি সত্যি ভয় পাচ্ছিলাম, এবং আমি মনে মনে সত্যি ভেবেছিলাম যে আপনি কোনো মানুষ নন, কিন্তু আপনি যে একটা পরী সেটা জানতাম না। আমি পরীর ব্যাপারে অনেক গল্প শুনেছি, পরীরা নাকি মানুষকে ধরে নিয়ে যায় আর দিয়ে যায় না। আপনি কি আমার জন্য সেটা করবেন? মেয়েটি তখন আবার হেসে ফেলে বলল, আরে না, চলো তোমাকে যদি আমি ক্ষতি করার হতো তাহলে করে ফেলতাম না এতদিন, আর নিয়ে যাওয়ার হলে নিয়ে যেতাম না। আমি একটা ভালো পরী, তুমি চলো। তাই বলে পরী মেয়েটি আমাকে গিয়ে যেতে বললো, এবং আমিও যেতে শুরু করলাম। তারপর সেই কাছাকাছি স্থানে পৌঁছেই গেলাম যেখানে পরী মেয়েটির জঙ্গল এবং বাসা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। হ্যাঁ। মেয়েটি তখন বলল যে এই কয়েকদিন আমি আপনার রিক্সায় ফ্রিতে সফর করেছি, আমি আপনাকে কিছু উপহার দিতে চাই, আপনি জিনিসটা নিতে রাজি আছেন? আমি বললাম যে একদমই না, আমি আপনাকে এই জিনিসটা দিয়েছি বা আপনাকে আমি নিয়ে এসেছি কারণ গিয়ে আপনার হেল্প দরকার ছিল সেই জন্য, কিন্তু তার প্রতিদিন আমি আপনার কাছ থেকে কিছু চাই না। মেয়েটি বলল যে এই কারণেই তোমাকে আমার কাছে বেশ ভালো লাগে, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, আমরা তো একই বয়সী দেখে মনে হচ্ছে, এবং তুমি বেশ উদার মনের মানুষ, তোমাকে আমার বাসায় নিয়ে যেতে পারলে আমি খুব খুশি হতাম, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। আমি বললাম কি যে আপনাদের বাড়িতে? না না বাবা, আমি যাব না, আপনি যদি গেলে আমাকে আটকে রাখেন বা না আসতে দেন। পরীটা আবার হেসে বলল যে তুমি সত্যি অনেক রসিক মানুষ আছো বটে, মানুষরা যেরকম রসিক হয় সত্যি আমি তোমাকে দিয়ে যাব, তুমি বিশ্বাস করো, আমার পর তোমার বিশ্বাস নেই? আমি বললাম জি আছে। মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই যদি থাকে তাহলে আজকে রাত্রেবেলা আমি তোমাকে নিতে আসবো, তুমি এখন বাড়িতে যাও, গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, রাত্রেবেলা আমি তোমার কক্ষে আসবো, তুমি যেখানে ঘুমাও সেখানে তোমাকে নিতে আসবো, যদি অনুমতি দাও তাহলে। আমি বললাম অনুমতি তো কিছু নেই, আপনি এত সুন্দরী একটা মেয়ে, আপনাকে আমি কিভাবে না করি বলেন? মেয়েটি তখন বলল তুমি খুব সুন্দর, জানো আমি যে একা সুন্দরী তা না কিন্তু। আমি বললাম কি বলছেন এসব? মেয়েটি তখন একটু মুচকি হেসে আমার দিকে আর চোখে তাকিয়ে সামনের দিকে চলে গেল। এরকমটা করে সে যেন আমার মনটা কেড়ে নিয়ে গেল। মেয়েটির চাহনি, তার চেহারা, তার হাসি সবকিছুই আমার কাছে অনবদ্য লাগে, অন্যরকম ভালো লাগা কাজ করে তার জন্য। আমি সত্যি এটা কেন শুরু হলো আমি জানি না, তবে তাকে দেখে সত্যি আমার ভালো লাগতো ওই শুরুর দিন থেকেই, যেদিন থেকে সে আমাকে চেহারা দেখিয়েছিল। তবে তার পরিচয় জানার পর থেকে এবং তার সত্যতা জানার পর থেকে তার প্রতি যেন একটা অন্যরকম আবেগ আমার কাজ করতে শুরু করলো, যা কিনা আমার কাছে খুবই ভালো লাগতো। এত সুন্দর মুহূর্ত আমি যে তার সঙ্গে কাটাতে পারবো সেটা আসলে ভেবেই কুলাতে পারছিলাম না। আমি রিক্সাটা নিয়ে খুব খুশি মনে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রিক্সাটা রেখে গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারপর নিজের কক্ষে গেলাম। আমি অপেক্ষা করতে লাগলাম কখন সে আসে, কিন্তু ওই যে আমার অভ্যাস ছিল 10টার মধ্যে ঘুমিয়ে পড়া, 10টার বেশি বাঁচত না। যেদিন দেরি করে আসলাম সেদিন হয়তো একটু বেশি হতো, তবে ঘুমে আমার চোখ ভেঙে আসছিল। এই মুহূর্তে আমি যে এখানে ঘুমোলে পরীটা এসে যদি দাঁড়িয়ে থাকে বা আমাকে যদি ডাক না দেয়, সেরকমটা মনে মনে ভেবে আমি অনেক চেষ্টা করলাম ঘুম থেকে জেগে থাকার জন্য, কিন্তু কোনোভাবেই আমি যেন জেগে থাকতে পারছিলাম না। যাই হোক, আমি ঘুমিয়ে পড়লাম। আমার চোখ লেগে আসলো। আমি কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারবো না, কিন্তু আমি যখন চোখ খুলে নিজেকে দেখলাম আমি একটা সাদা ধবধবে স্থানে শুয়ে আছি। চারিদিকে ফুলের বাগান, একটা মাচা, সেই মাচার ওপর একটা তোষক জাতীয় খুব নরম গদি দেওয়া, সেটা খুব সুঘ্রাণময়। একটা দোলনার মতো জিনিসের সামনে কি একজন দোল খাচ্ছে। চারিদিকে ফুলে ফুলে ভরা, এবং চারিদিকে শুধু সাদা এবং সাদা, অনেকটা দূরেও কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে আশেপাশে মেঘ, খুবই শীতল জায়গা। আমার গায়ে একটা চাদর টানা, আমি লুঙ্গি পরে শুয়ে আছি, আর গায়ে একটা স্যান্টো গেঞ্জি, এরকমটা আমি ঘুমাই। তবে এইখানটায় আসার পর আমি খেয়াল করলাম যে আমার গায়ে একটা রঙিন পোশাক এবং নিচের লুঙ্গিটা তখনও আছে। সম্ভবত মেয়েটি লুঙ্গিটা খুলতে পারেনি বলেই এরকম ভাবে লুঙ্গি পরেই আমাকে শুইয়ে রেখেছে।
তবে গায়ে যেরকম ভাবে চাদর টানা, চাদরটা যেরকম মসৃণ এবং মোলায়েম, দেখে মনে হচ্ছে সত্যি আমি ভিন্ন কোনো জগতে চলে এসেছি এবং আমি স্বপ্ন দেখছি সেটাই মনে হচ্ছিল। ফুলের বাগানের অনেকটা দূরে একটা দোলনা দোল খাচ্ছে। দোলনাটার উপর একটা মেয়ে বসে আছে, তার চুলের গোছাও দেখা যাচ্ছে এবং সে সেখানে বসে দোল খাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠে চোখ মুছলাম। আমার মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্ন দেখছি, আসলে কি একটা স্বপ্ন নাকি বাস্তব। আমি উঠে এদিক ওদিকে তাকাতে লাগলাম, তবে স্বপ্ন তো এত ক্লিয়ার হয় না বা এত বাস্তব হয় না। আমি নিজের হাতে একটা চিমটি কাটলাম, চিমটি কেটে দেখলাম যে না, আমি সত্যি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমি বাস্তবতার জগতে আছি। তাহলে কি? সেই মুহূর্তে আমি তাকে বললাম যে আপনি কে এবং আপনি। মেয়েটি আমার দিকে পেছনে ফিরে তাকালো। এই কথা বলার আগেই সে আমাকে দেখে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গিয়েছেন? আপনি আমাকে ভুলে গিয়েছেন? আমি বললাম, ঠিক তা না, কিন্তু আপনি আমাকে এখানে কখন নিয়ে আসলেন? মেয়েটি বলল, আপনি কি মজা করি না ঘুমাচ্ছিলেন? আমার সত্যি ইচ্ছে হয়নি যে আপনার ঘুমটা আমি ভাঙাবো, সত্যি সেজন্য আমি আপনাকে এরকমভাবে তুলে নিয়ে এসেছি, কিছু মনে করবেন না। আর আপনার হাতের যে গেঞ্জিটা, মানে হচ্ছে যে শার্টটা আমি আপনাকে পরিয়েছি, এটা কিন্তু আমি আপনাকে পরাইনি, আমাদের এখানকার এক জিন আছে, সে জিনকে দিয়ে পরিয়েছি। আর ওই বেচারা আপনাকে লুঙ্গি খুলতে চাননি, এই কারণে আমি আসলে এটা খুলতেও পারিনি। যাই হোক, আপনি ঘুমাচ্ছিলেন, এই জন্য আপনাকে আমি আর বিরক্ত করিনি, আপনার ঘুমের ভাঙার অপেক্ষা করছিলাম আমি। আমি তখন বললাম, কি বলছেন, আপনি আমাকে ডাক দিতেন? মেয়েটি বলল যে ঠিক আছে, কিন্তু ডাক দিতে ইচ্ছে হয়নি, এত সুন্দর করে ঘুমাচ্ছিলে তুমি আসলেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা কোন জায়গা? এরকম সুন্দর জায়গাতে আমি কখনো দেখিনি। মেয়েটি আমাকে তখন বলল, এটা হচ্ছে আমাদের নগরী, আমরা যেখানে বসবাস করি, এটা হচ্ছে পরিধের জগৎ এবং এটা আমার নিজস্ব জায়গা, খুব সুন্দর জায়গা। আমার কাছে এত ভালো লাগে এই জায়গাটা, আমি নিজের হাতেই জায়গাটা তৈরি করেছি। এই ফুলের বাগান দেখছেন, আশেপাশের যত সুন্দর পরিবেশ দেখছো, সবকিছুই আমার নিজের হাতে তৈরি করা। খুব সুন্দর না? আমার কাছে খুব ভালো লাগে। আমি দেখলাম পাহাড়ের একদম উঁচু চূড়ার উপর একটা সুন্দর ফুলের বাগান করা, একদম সমতল জায়গায়। বাগানটা এত চমৎকার, আমি সত্যি যেন সবকিছু দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এত সুন্দর জায়গা হতে পারে। নানান ধরনের রং বেরঙের ফুল ফুটে আছে, আর দূর দূরান্তে মেঘগুলো একে একে ভেসে যাচ্ছে। এরকম সত্যি আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি আমার বাপের জন্য কোনোদিন এরকম জিনিস চোখেই দেখিনি। আমি সব হা হয়ে দেখতে লাগলাম। মেয়েটি আমাকে বলল, এটা তো আমার পছন্দের জায়গা, এখানে আমি আসি মাঝে মধ্যে, আর ওইখানে আমি শুয়ে থাকি, খুব সুন্দর লাগে। তবে তুমি এখানে এসে কেমন অনুভব করছো? আমি বললাম, আমার কাছে খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। পরিমেয়েটা বলল যে আমাকে তুমি করে বলতে পারো, বললাম না কালকে? আমি বললাম যে তুমিও তো আমাকে আপনি করেই বলছো। পরিমেয়েটা বলল, এই তো হঠাৎ করে প্রথম প্রথম এরকমটা হয়ে যায়, তবে জায়গাটা খুব সুন্দর না? আমি বললাম, হ্যাঁ খুব সুন্দর। তারপর আমি এবং সে দোলনায় বসলাম। মেয়েটি আমার থেকে খানিকটা দূরে বসে আছে, আমিও তার থেকে দূরে কর্নারে বসে আছি। দোলনাটা দোল খাচ্ছে, নিচে খাই পাহাড় এবং পাহাড় নিচের দিকে নেমে গিয়েছে, এত পরিমাণ সুন্দর লাগছিল। আমি বেশ খানিক্ষণ সেখানে বসে কাটালাম। মেয়েটি পাশে, আমি লুঙ্গি পরে বসে আছি, বিষয়টা দেখতে কেমন না? তারপর আমি বললাম কি যে, এই কাপড় আপনার পাশে বসে আছি, কেমন অদ্ভুত লাগছে। মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে চলুন, খাওয়ার সময় হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়া করে তারপর না হয় আমাদের মূল মহলের দিকে যাওয়া যাবে। সেখানে গেলে আপনি নিশ্চয়ই কাপড় পাবেন এবং আরও অনেক কিছু দেখাতে হবে আপনাকে। আমি বললাম যে আবার ওইদিকে? মেয়েটি বলল, হ্যাঁ চলুন আগে খেয়ে দিয়ে নিই। তারপর মেঘ কাটিয়ে সামনে একটু দূরে যেতে দেখলাম একটা রঙিন ঘর সেখানে তৈরি করা, দোতলা একটা রঙিন ঘর, তবে বাঁশ দিয়ে তৈরি না কাঠ দিয়ে তৈরি বোঝা গেল না। ভেতরে ঢুকে আমি এলিমেন্টই বুঝতে পারলাম না। সেখানে ঢোকার পর একটা টেবিল দেখলাম। এরা যে টেবিলে সভ্যভাবে খাবার খায় সেটা আমি জানতাম না। টেবিলের উপর থরে থরে সাজানো নানান ধরনের খাবার। পরিমেয়েটি একপাশে বসেছে, আমি একপাশে বসেছি। আমি তার সঙ্গে খাবারগুলো খেতে লাগলাম এবং অনেকক্ষণ গল্প করলাম। খাবারগুলো ছিল বেশ সুস্বাদু, তবে পরিমেয়েটি যা খাচ্ছে আমার খাবার সম্পূর্ণ আলাদা। পরিটা বলল যে আমাদের খাবার সাধারণত একটু ভিন্ন হয়ে থাকে, একটু ভিন্ন ধাঁচের খাবার আমরা খাই এবং এটা তুমি খেতে পারবা না, তুমি তোমার ওই খাবারগুলো খাও, তোমার জন্য এগুলো স্পেশাল আমি বানিয়েছি, যেগুলো মানুষটা খেতে পারে। আর মিষ্টি চাইলে আমরা দুজনেই খেতে পারি, মিষ্টি আমার খুব পছন্দ। তাই বলে পরিমেয়েটি মিষ্টি খেতে তার হাতটা বাড়ালো। আমি দেখলাম তার হাত এতটা স্বচ্ছ এবং এতটা পরিষ্কার, সত্যি আমার নিজের হাতটা তখন আমি সরিয়ে নিলাম, কারণ আমার হাতটা তখন অপরিষ্কার এবং অন্যরকম। যে আমি খাবার দাবার শেষ করে পরিটার সঙ্গে গল্প করতে করতে একটু সামনে এগিয়ে আসলাম। পরিটা বলল, আমাদেরকে এই উপত্যকা পার হয়ে সামনের দিকে হেঁটে একটু যেতে হবে।
তুমি যেতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ যেতে পারবো। তারপর আমি পরীটাকে বললাম, আচ্ছা সেই বৃদ্ধাকে কি করা যায় সেটা সম্পর্কে আমি একটু ভেবেছি। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বৃদ্ধাকে তার যে বাসা আছে সেই বাসার মোড়ে একটা দোকান করে দিতে চাই। তুমি যদি আমাকে কিছু হেল্প করো তাহলে হয়তো আমি পারবো সেটা। পরীটা বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়, তোমাকে অবশ্যই আমি হেল্প করবো। তাই বলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমি দেখলাম পাহাড়ের কোনার দিকে একটা খুব সুন্দর বড় বাড়ি আছে। সেই বাড়িটা এত চমৎকার, সাদা পাথর দিয়ে তৈরি এবং গোল্ডেন কালারের কারুকার্য করা। আমি সেই বাড়িটার ভিতরে ঢুকলাম। পরিমিটি আমাকে নিয়ে ভিতরে ঢুকলো। কয়েকজন জিন আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমিও জিনগুলোর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে কেমন যেন ভয় পাচ্ছিলাম। জিনগুলো এক প্রকার ওইখান থেকে আমার গা শুকে দেখছিল, এগুলো করছিল, যা কিনা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। পরিমিটি ইশারা দিতেই তারা সেখান থেকে সরে গেল। আমি তখন ভিতরে ঢুকলাম। ঢোকার পর সে আমাকে একটা জায়গায় বসতে বলল। আমি দেখলাম তার রুমের ভিতরে সে গেছে। বেশ খানিক্ষণ পর একজন লোক আমাকে একটা নতুন কাপড় দিয়ে গেল। বলল কি, সেই কাপড়টা আপনি পরে নিন, আপনাকে আপনার জন্য পাঠিয়েছে। তারপর পাশে থাকা একটা রুমের ভিতরে ঢুকে আমি সেই কাপড়গুলো পরিবর্তন করে নিলাম। আয়নায় নিজেকে দেখে সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ নিজের চেহারা তখন অন্যরকম সুন্দর লাগছিল আমাকে দেখতে। এরকম সুন্দর জায়গায় এর আগে কখনো আসেনি তো, সেজন্য হয়তো কোনো 5 স্টার হোটেলের থেকে কম কিছু নয়। আমি কাপড়গুলো পরে বাইরে আসলাম। মেয়েটি সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নেমে আসলো। বলল, তোমাকে তো খুব সুন্দর লাগছে, তুমি যে এত সুন্দর সত্যি আগে জানতাম না, অনেক সুদর্শন তুমি। আমি বললাম, কি যে বলছো তুমি? তারপর সে আমাকে আমার হাতটা ধরতে বলল। তারপর আমি সে আমার হাতটা ধরে আমাকে উপর দিকে টেনে নিয়ে গেল। আমি দেখলাম তার রুমটা বিশাল এবং আলিশান জায়গার মধ্যে। তার রুমের ভিতরে বিশাল বড় একটা খাট আছে এবং এত সুন্দর করে সাজানো রুমটা। এরকম সুন্দর বড়লোকের বাড়িতে এর আগে আমি কোনোদিন আসিনি। বড়লোকদের ব্যাপারটা একটু অন্যরকম হয়। তারপর সে আমাকে বসতে বলল। বসতে বলার পর তারপর সে আলমারি থেকে বেশ কিছু গহনা বের করলো। বললো কি যে, এগুলো আমার গহনা, তুমি এগুলো নিয়ে বিক্রি করে ওই বৃদ্ধাকে যা করার করে দিও। আমি বললাম কি যে, এই গহনা দিয়ে আমি কি করবো? কোনো টাকা যদি তুমি দিতে তাহলে হয়তো ভালো হতো। ও তখন বললো, আমি টাকা পাবো কোথায় বলো? আর টাকা দিয়ে আমি কি করব? আমরা তো টাকা দিয়ে লেনদেন করি না, আমাদের এখানে অন্য সিস্টেম চলে। আর টাকা যদি তুমি পেতে চাও গহনাগুলো বিক্রি করো। আমি বললাম, এগুলো বিক্রি করতে গেলেও তো আমাকে দোকানে যেতে হবে, যা কিনা বেশ অদ্ভুত। মেয়েটি বললো, আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তাই বলে সে আমার হাতটা ধরলো, ধরে বললো, চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে দেখলাম আমি আমাদের যে মূল মফস্বল শহরে যেখানে আমি মূল রিক্সা চালাতে আসি সেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে এসেছি অনেকক্ষণ সময় হয়ে গেছে এবং ওদিকে পৃথিবীতে নিশ্চয়ই সকাল হয়ে গিয়েছে। আমি দেখলাম এখানে একদম সকাল তখন 10টা-11টা বাজে। আমি বললাম, হায় আল্লাহ, আমি যদি বাড়িতে না যাই আর যদি দরজা না খুলি তখন মা কি বলবে? তখন জিনটা পরিমেটা বলল, সেসব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না তো, তুমি চলো। তাই বলেই মেয়েটি আমাকে নিয়ে একটা স্বর্ণকারের দোকানে ঢুকলো। মেয়েটির মুখে নাকাব টানা, তাকে একদম দেখতে এখন মানুষের মতো লাগছে, কিন্তু একটু আগে তাকে মানুষের মতো লাগছিল না। তার কানগুলো খাড়া খাড়া বাইরের দিকে ছিল, তাকে দেখতে সত্যি খুব অদ্ভুত লাগছিল। আমি তখন তাকে বললাম যে, এখানে আমরা কেন এসেছি? মেয়েটি বলল, তুমি চুপ করে থাকো তো, এত কথা বলো কিসের জন্য? তারপর সে আমাকে নিয়ে গেল স্বর্ণকারের দোকানে। বেশ খানিকক্ষণ স্বর্ণকারের সঙ্গে কথা বলার পর তারপর সে স্বর্ণগুলো দিয়ে প্রায় 2 বান্ডিলের মতো টাকা বের করলো। এতগুলো টাকা এর আগে আমি একসঙ্গে সত্যি কোনোদিন দেখিনি। মেয়েটি আমাকে বলল যে, এখানে 4 লাখের মতো টাকা আছে, তুমি এগুলো দিয়ে বৃদ্ধাকে কোনো একটা কাজ করে দাও যা বৃদ্ধার অনেকটা হেল্প করে বা সাহায্য করে। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। তাই বলে সেই টাকাটা আমি নিলাম। মেয়েটির ভরসা ছিল যে 4 লাখ টাকা আমি নিজে 1 টাকা হয়তো খাবো না, এবং সেটা আমি কখনো করতাম না। তারপর সে সেখান থেকে চলে গেল। আমি সেই টাকাগুলো নিয়ে বৃদ্ধার কাছে পৌঁছালাম। দেখলাম বৃদ্ধা তখন বাড়িতে নেই, নিশ্চয়ই ভিক্ষা করতে বেরিয়েছে। তার এখানে আসতে হলে সন্ধ্যার সময় আসতে হবে। মেয়েটি আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। আমার কেন যেন পরিমেয়েটার কথা বারবার মনে হতে লাগলো। সে কেন আমাকে এরকম রেখে চলে গেল? মানে তার কাছে থাকতে তখন এত ভালো লাগতে শুরু করলো যে শুধুমাত্র তার কাছেই থাকতে ইচ্ছে হতো। তবে তারা যে বড়লোক ছিল সেটা জানার পর আমার কেমন যেন হেজিটেট ফিল হতো। নতুন সেই জামা কাপড় পরে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন সকালে আমাকে জিজ্ঞেস করতেছিল, কি রে তুই নতুন জামা কাপড় পেলি থেকে? দেখে তো মনে হচ্ছে অনেক দামি জামা। বাড়িতে আসার পর মাও বললো, মা তো তখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সে তুরতুর করে বেড়ায়, না তারপর এটা ওটা ধরাধরি সবকিছু তুরতুর করে বেড়ায়। আমি টাকাটা এনে আমার ঘরের ট্রাঙ্কের ভিতরে রাখলাম। সারাদিন আমি ওইদিনকে কাজে গেলাম না, কারণ রিক্সা চালাতে আজকে তো আর রিক্সা চালাতে হবে না, কারণ শহরে যেতে পারবো না। আমি রিক্সাটা সেখানে পড়ে আছে। আমি তখন সন্ধ্যার আগে আগে বৃদ্ধার বাড়িতে গেলাম। বৃদ্ধা বিকেলে বাড়িতে চলে আসে, সেটা বৃদ্ধা আমাকে আগেই বলেছে, কিন্তু ওদিকে রাত হয়ে গিয়েছিল। আমি বৃদ্ধার ঘরে যেতেই
বৃদ্ধাকে দেখে বললাম যে কাকি, আপনাকে যদি আমি এই মাথায় একটা দোকান করে দেই, আপনি তাহলে ভিক্ষাবৃত্তি বন্ধ করে দিবেন? আপনি দোকান পরিচালনা করে। বৃদ্ধা বলল যে আমি সেটা করলে হয়তো ভালো হয়, এখন আর শরীর চলে না, এখানে বসে যদি কোনো একটা কিছু করতে পারি। বৃদ্ধার বয়স 55 কি 60 হবে। তিনি আর কত বছর বাঁচবেন জানি না, তবে তাকে যদি একটা প্রতিষ্ঠান করে দেওয়া যায় সেটা হয়তো আমার জন্য বেশ ভালো হয়, আমি সেটাই আশা করি। তারপর যেমন কাজ, পরের দিন থেকে আমি সেখানে দোকান নির্মাণের কাজ শুরু করলাম এবং সেখানের যে জায়গা ছিল সেই জায়গার সঙ্গে কথা বলে একটা দোকান দেওয়ার ব্যবস্থা করলাম এবং সেখানে বৃদ্ধার সমস্ত দোকানপাট উঠিয়ে ভালো একটা দোকান দিয়ে সেখানে আমি মালপত্র গুছিয়ে উঠিয়ে দিলাম এবং বাকি যে অবশিষ্ট টাকা ছিল সেই টাকাগুলো আমি বৃদ্ধার হাতে তুলে দিলাম। বললাম কি যে এগুলো আপনি রাখেন, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি ব্যবহার করবেন। বৃদ্ধা বলল কি যে আমার আসলে কোনো নাতি আমাকে দেখতে আসেনি বা জীবনে কোনোদিন দেখেনি, তুমি আমার নাতির মতো। আমার ছেলেটা অনেক বড় বড় হয়ে গিয়েছে, কিন্তু তারা আমাকে জীবনে কোনোদিন দেখতে আসেনি, কিন্তু তুমি আমাকে দেখতে এসেছো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ এবং তুমি এখন থেকে আমার বাড়িতে প্রায় প্রতিদিন আসবা এবং এসে 4টে ডাল ভাত খেয়ে যাবা, আমার খুব ভালো লাগবে। আমি বললাম জি আচ্ছা দাদি, আমি আসবো আপনার এখানে এবং এসে আপনার সঙ্গে গল্প করব, আপনার ঘরে খাবার খাবো, এটা আমার কাছে খুব ভালো লাগবে। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম পরিমেয়েটি আমার পেছন পেছন আসছে, মানে আমার পেছনে একটা দূরে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে আসতে দেখে বললাম দাদি, আসলে এই সমস্ত কিছু কিন্তু আমি কি করিনি, করেছে হচ্ছে ও। তাই বলে আমি পরিমেয়েটার দিকে ইশারা দিয়ে দেখালাম। বৃদ্ধা বলল কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে ও আমার পাশে এসে দৃশ্যমান হলো। বৃদ্ধা তখন বলল যে ও আচ্ছা, তুমি মেয়ে সমস্ত কিছু করেছো। ওকে দেখে সত্যি বড়লোকের মেয়ে মনে হচ্ছিল এবং বৃদ্ধা তখন বলল যে তাই তো বলি যে ও এত টাকা কোত্থেকে গোছাবে, তুমি তাহলে এটা করেছো তাই না? তবে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আমি আশা করি যে তোমরা দুজন সুখী হও। এই কথা বলতেই পরিমেয়েটা তখন লজ্জা পেল। বৃদ্ধা তাদেরকে সুখী হওয়ার দোয়া দিয়েছে আর আমি বেশি একটা লজ্জা পেয়ে তখন পাশে সরে গেলাম। তারপর বৃদ্ধা বা দাদিমা সেখানে বসে দোকানটা চালাতে শুরু করলো। এরকম করে মাঝখানে বেশ কিছুদিন সময় কাটলো। পরিমেয়েটা প্রায় প্রত্যেক দিনই আমার কাছে আসতো এবং এসে আমার গল্প করতো আমার সঙ্গে এবং আমাকে তাদের ওইখানে নিয়ে যেত। প্রায় রাত্রেবেলা তার সঙ্গে অনেকক্ষণ গল্প করতাম সেই জায়গায় বসে। ওই যে জায়গায় আমি প্রথম দিন গিয়েছিলাম ফুলের বাগানে, সেই জায়গাটা এত দুর্দান্ত ছিল, এত চমৎকার জায়গা, আমার দেখে সত্যি এত ভালো লাগতো যে আমি বলে বোঝাতে পারবো না। আমি সেখানে প্রায় দিনই ওর সঙ্গে বসে গল্প করতাম। মাঝখানে প্রায় মাসখানেক সময় আমার কেটে গেল এইভাবে এবং পরিমেয়েটার সঙ্গে নিয়মিত আমি গল্প করতাম এবং তার সঙ্গে আমার কথা হতো। আমি জানি না কেন বইটার মধ্যে এমন কি দেখেছি বা ওর প্রতি এতটা মায়া কেন লাগতো আমার, সেটা আমি জানি না। তবে ওর প্রতি আমার অনেক টান ছিল, অনেক মায়া ছিল, মহব্বত ছিল, যেখানে আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু আমি সেই মহব্বতের কথা তো ওকে বলতে পারবো না, কারণ ও একটা পরী আর আমি একটা মানুষ। আমাদের দুজনের মিল হয়তো কোনোদিন হবে না, যেটা আদতে কোনোদিন মিল সম্ভব না। যাই হোক, পরিমেয়েটা সেদিন রাত্রবেলা আমার কাছে এসে বলল যে আচ্ছা শোনো, তোমাকে নিয়ে আজকে আমি একটা জায়গায় যাব, সেখানে তুমি যাবে আমার সঙ্গে। আমি বললাম কোথায় যাবা? ও বলল যে চলো তো। ততদিনে ওর সঙ্গে অনেকটা ফ্র্যাঙ্ক হয়ে গিয়েছি আর আমার পরিবারের অনেক সমস্যাই ওর সমাধান করে দিয়েছে। যেমন আমার আব্বা মাঝখানে অসুস্থ হলেন, সে অসুস্থতা ওর জন্য ঠিক হয়েছে। ও আবার কুকাবনগরী থেকে ওষুধ এনে দিয়েছিল। তারপর আমার মায়ের অসুস্থতা সম্পূর্ণ সেরে গেল, আমার পরিবারের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। রিক্সা চালানোর যে বিষয়টা তখন আমি করতাম, আমাকে বলতো যে তুমি এত মেহনত করো, তোমার রিক্সা চালাতে হবে না, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, সেগুলো দিয়ে তুমি ব্যবসা করো। আমি বললাম যে না, আমি তোমার টাকা নিতে পারবো না, আর মূলত হচ্ছে আমি মেহনত করে যা কামাই সেটাই অনেক। ও আমাকে বারবার বলতো যে তুমি এটা করো, তারপর না হয় আমি এটা আমার টাকা শোধ দিয়ে দিও, বা তুমি যে গহনাটা নিবা সেই গহনাটা তুমি বন্দুক রেখে পরবর্তীতে টাকা হলে সেটা ছাড়িয়ে নিও। আমি না, পরবর্তী যদি টাকা না হয় তখন। পরীটা এই কথা বলতে সে রাগ করলো, বলল যে তোমার কাছে সবকিছুতে এক্সকিউজ, আর আমি কি তোমাকে বলেছি যে তোমার এটা ফেরত দিতে হবে? তুমি এটা কেন নাও না বলো তো? আমি তখন বললাম যে আমি তোমারটা কেন নেবো বলো তো, তুমি আমার কি হও? সে তখন আমাদেরকে এক ধ্যানে তাকিয়ে রইল। তারপর আবার ওর সঙ্গে যেতে শুরু করলাম। আমি ওর সেই প্রাসাদের কাছে গেলাম যেখানে ও থাকে। ওর রুমের ভিতরে বসে আছি, ও তখন আমার সামনে কাপড় পরিবর্তন করছে। আমি তখন সেটা দেখে বললাম কি করছো এটা? আমি বাইরে থেকে আসছি। ও তখন বলল তুমি এখানে দাঁড়াও, আমি শুধুমাত্র উপরের কাপড়টা চেঞ্জ করব, আর এখন তাড়াহুড়ার মধ্যে আমার আসলে ভেতরে যেতে ভালো লাগছে না, তুমি দাঁড়াও, আমি এটা চেঞ্জ করে নিই। ও আমার সামনেই ওর গায়ের কাপড়টা খুলে ফেললো।
ভেতরের ইনার ড্রেস যেগুলো ছিল সেগুলো ছিল, তবে আমি সেগুলো দেখলাম না, চোখ বন্ধ করে ফেললাম। ও তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি ও জানে যে আমি ওর দিকে ভুলেও তাকাবো না, এবং সেটা ও খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে, এবং চোখ বন্ধ করে মুখের উপর হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। ও সঙ্গে সঙ্গেই ওর কাপড়টা খুলে ফেললো। ও সম্পূর্ণরূপে পরিবর্তন করবে। আমি পাশে থাকা একটা আয়নায় আচমকা চোখ পড়তেই দেখলাম ওর ধবধবে সাদা পিঠ। সেটা দেখে আমি আমার চোখটা বন্ধ করে ফেললাম, এবং ও যে সম্পূর্ণরূপে এরকম উলঙ্গ হয়ে কাপড় পরিবর্তন করবে সেটা আমি ভাবতেই পারিনি। ভেবেছিলাম হয়তো উপরের কাপড়টা পরিবর্তন করবে, সেজন্য আমি মুখটা সরিয়ে ফেলেছি, তবে আয়নায় যে ওকে দেখা যাবে সেটাও আমি ভাবতে পারিনি। আমি তখন সম্পূর্ণরূপে নিজেকে কাভার করে ফেললাম যাতে করে ওকে না দেখা যায়। ও খানিকক্ষণ বাদে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে, দেখো তো কেমন লাগছে আমাকে। আমি বললাম, তোমাকে পরীর মতো সুন্দর লাগছে, এবং তুমি সত্যিই খুবই সুন্দরী একটা মেয়ে। ও তখন বলল, সেজন্যই তো আমার সৌন্দর্য তুমি দেখলে না চোখ ভরে, এত সুন্দর সৌন্দর্য তোমার সামনে আমি মেলে ধরলাম। আমি বললাম, জি না, ওইটা আমার জন্য না, ওইটা তোমার হাজবেন্ডের জন্য, আর ওইটা আমি দেখবো কিসের জন্য বলো তো। ও তখন বলল যে, আমি তোমাকে দেখিয়েছি, তার মানে কি তুমি বুঝতে পারছো না কিছু? আমি বললাম, কি বুঝবো? তখন আমি এত বড় গাধা যে আমি কিচ্ছু বুঝতে পারিনি যে ও কি বোঝাতে চেয়েছে আমাকে, এবং ও আসলে মূলত কি চাচ্ছে। আমি যে ওকে পছন্দ করি সেটা আমি আমার নিজের মধ্যে রেখেছি, কিন্তু ও যে আমাকে ওইটা বলে কি বোঝাতে চেয়েছে সেটা আমি তখন গাধার মতো বুঝতে পারিনি। ও তখন আমাকে সেখান থেকে নিয়ে যায় বড় একটা জায়গায়, এবং সেখান থেকে আমি এবং ও বের হই। আমার পরনে রাজকীয় পোশাক, এবং এরকম পোশাক ওর সঙ্গে থাকতে থাকতে আমার পরার অভ্যাস হয়ে গিয়েছে। আমি যখন এখানে আসি তখনই পরি, আর বাড়িতে গেলে এরকম দামি দামি পোশাক যখন পরি তখন এলাকার মানুষজন বা অন্যান্য সকলে আমাকে জিজ্ঞেস করে যে, কি রে ভাই, তুই তো দামি জামা কাপড় থেকে পাচ্ছিস? লটারির মটারি পেয়েছিস নাকি? বা এরকম লাইফ স্টাইল, তোর গায়ে এরকম সুন্দর পারফিউমের ঘ্রাণ বলে কোত্থেকে পাস এগুলো? তখন আমি বললাম যে, আছে, আমি একটা বড়লোকের মেয়ের সঙ্গে প্রেম করছি, ওই মেয়েটাই আমাকে সমস্ত কিছু দেয়। তো আমি জানতাম না যে পরিমেয়েটা এটা জানে, এবং জানা সে আমার আশেপাশে তো সবসময় থাকে অদৃশ্য হয়ে, তো এইটা ও জানে, সেটা আমি জানতাম না। তো যাই হোক, ও তখন আমাকে সেখান থেকে নিয়ে যায় এবং আমাকে বলে, চোখ বন্ধ করো, আমরা একটা জায়গায় যাব। চোখ বন্ধ করে ওর হাত ধরতে বলে, আমি ওর হাত ধরি, এবং তখন আমি একটা জায়গা দিয়ে উড়ে যাচ্ছি সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি চোখ বন্ধ অবস্থায় ওকে জিজ্ঞেস করি, আচ্ছা কুকাবনগর কোন জায়গায়? ও তখন বললো, আমরা এখন কুকাবনগরেই যাচ্ছি। একথা বলতে তখন আমার হাত ঝিরিঝিরি করতে শুরু করলো। বললো, কি বলছো, কুকাবনগরে যাচ্ছ? কিন্তু কেন, ওইখানটায় জিন আছে না অনেক? মেয়েটি তখন বলল যে, হ্যাঁ, জিন থাকবে না কেন, অবশ্যই অনেক জিন আছে। তারপর ও একটা জায়গায় আমাকে থামালো, থামিয়ে দিয়ে বলল, শোনো, আমি আর সত্যিই পারছি না, তুমি যত বোকা, তোমাকে এতভাবে বলাতে হয় কিসের জন্য বলো তো? তখন আমি বললাম, কি হয়েছে? পরিমেয়েটা তখন আমাকে বলল, সত্যি আমি আর পারবো না, আমি এই অভিনয় আর করতে পারছি না, আসলে আমি তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে আসল কথা। সেটা আমি বলতে পারছিলাম না তখন, এখন বলে এত ভালো লাগছে, মনে হচ্ছে বুকের উপর থেকে একটা অন্যরকম পাথর সরে গিয়েছে। আমি তখন বললাম, কি বলছো তুমি, তুমি আমাকে ভালোবাসো? কিন্তু আমি তো একজন সাধারণ রিক্সা চালক, একজন সাধারণ মানুষ। আমি বললাম, এটা আসলে সম্ভব না। মেয়েটি বলে, কেন সম্ভব নয়? সত্যি আমি আর পারছিলাম না তোমাকে ছাড়া থাকতে, বা তোমার কোলের মাথা রেখে গল্প করতে, তোমাকে জড়িয়ে ধরতে। এটার অধিকার শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলার পরেই হয়তো আসবে। তাই বলেই সে আমাকে জড়িয়ে ধরলো, এবং জড়িয়ে ধরার পর বলল, তুমি আমাকে ভালোবাসো না? আমি তখন কি বলবো কিছু ভেবে উঠতে না পারি, কারণ আমার কাছে তাদের আনন্দিত লাগছিল। আমি তখন বললাম যে, হ্যাঁ, আমিও ভালোবাসি, কিন্তু। মেয়েটি তখন বললো, কোনো কিন্তু নয়। তাই বলে সে আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। ততদিনে হয়তো আমি অনেকটা আপডেট হয়েছি, তবে এতটাও না যে এত সুন্দরী একটা মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে আমি চুমু খেতে পারবো। মেয়েটি আমাকে অনেকক্ষণ ধরে চুমু খেলো, তারপর বলল যে, এই কথাটা না বলতে পারলে আমি তো নিঃশ্বাস বন্ধ হয়েই মারা যেতাম। সত্যি আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি, যা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার তোমাকে এত ভালো লাগে যে আমি এই কয়েকদিনে বা এই কয়েক মাসে তোমার প্রতি একদম ছটফট করেছি, কিন্তু দেখি তুমি কিছু বলছো না। অবশ্য তুমি বলবেও বা কিভাবে? তুমি হয়তো ভেবেছো যে আমাকে তুমি প্রপোজ করলে আমি সেটাকে রিজেক্ট করে দিব বা মানা করে দিব, কিন্তু আসলে তা না। আসলে সত্যি আমি তোমাকে ভালোবাসি। এবার তো তোমার আমার প্রতি কোনো ফ্যাসিনেশন কাজ করবে না, তাই না? বা ওই জিনিসটা নিতেও তোমার কোনো সমস্যা নেই। আমি বললাম, কোন জিনিসটা? ও তখন বলল যে, আচ্ছা আসো, তোমাকে বলছি। তাই বলে সে সেখান থেকে সেই ফুলের বাগানের জাতীয় জায়গায় সেখানটায় চলে আসলো। এসে তখন আমি এবং ও দোলনায় বসলাম, দোলনায় বসে দোল খাচ্ছি। ও তখন আমাকে বলল যে, সুন্দর জায়গায় এসে তোমাকে প্রপোজ করা উচিত ছিল, তুমি আমাকে ভালোবাসা এতদিন বলোনি কিসের জন্য? তাই বলে ও আমার কাঁধে মাথা রেখে শুলো, এবং আমার মাথায় হাত বুলিয়ে দিতে বললো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, সমস্ত কিছু আমার এত ভালো লাগছিল। ও তখন আমাকে বলল,
তোমার প্রতি আমার এত পরিমাণ ভালোবাসা কিসের জন্য জানি না। তুমি একজন সাধারণ ছেলে সেই জন্য না, তুমি খুব সহজ ছেলে এবং খুব ভালো একটা ছেলে, এই জন্যই তোমাকে আমার এত বেশি ভালো লাগে। শোনো, আমি আমার গলার এই গহনাটা তোমাকে দিচ্ছি, এটা আমার ভালোবাসার প্রমাণ। এবং তুমি এই জিনিসটা বিক্রি করবে, বিক্রি করে তুমি একটা ব্যবসা দিবে, এবং সেই ব্যবসা থেকে যা লাভ আসবে সেটা দিয়ে তুমি এটা ছাড়িয়ে দিবে আমার কাছে, এবং আমি জানি তুমি সেটা পারবে। আমি বললাম যে এটা আমি কিভাবে নিব বলো তো? ও তখন বললো তুমি পারবে, তুমি নাও তো এটা, এত কথা না বলে। তাই বলে ও আমাকে সেটা দিল। তারপর আমাকে আমার ঠোঁটে ঠোঁট রেখে আবার চুমু খেতে লাগলো। এত অসাধারণ মুহূর্ত ছিল সেই জায়গাটা, চারিদিকে মেঘ, ফুলের বাগান, এত সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তারপর পরিমেটাকে আমি কোলে তুলে নিলাম। এটা কিসের জন্য হলো আমি জানি না, তবে সম্ভবত ওর প্রতি আমার গভীর ভালোবাসার জন্য। তারপর আমি ওকে চুমু খেতে লাগলাম এবং একটু একটু করে আদর করতে লাগলাম। তারপর সেই খাটের পর শুতেই যা হবার তা হয়ে গেল, যা কিনা আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। যেরকমটা যে আমি করতে পারবো বা এরকমটা আচমকা হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমি খেয়াল করলাম যে ও আমার বুকের উপর শুয়ে আছে এবং আমার দুজনের শরীরে, ওর শরীরে কারোর শরীরে যেন কাপড় নেই। আমি আচমকা তখন ঘুম থেকে উঠে পড়লাম। ও তখন আমাকে যেন জড়িয়ে ধরে ছাড়তেই চাইছিল না। ও তখন কম্বলের নিচে শুয়ে আছে। আমি তখন উঠে কাপড় পরে নিলাম। আমি বললাম যে এটা ঠিক হয়নি। ও তখন বললো কেন ঠিক হয়নি বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি, আর এটা আমি সত্যিই চাচ্ছিলাম তোমার কাছ থেকে, তোমার শরীরের স্পর্শ। আমি তখন বেশিক্ষণ নিজেকে রিগ্রেট করতে লাগলাম। বললাম যে না। ও তখন আমাকে কাছে টেনে নিয়ে আমার চমকিয়ে বললো কি যে আমি তোমাকে ভালোবাসি এবং আমরা এখন থেকে সারা জীবন একসঙ্গেই থাকবো, তাহলে তো সমস্যা কোথায়? আমি বললাম না ঠিক আছে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আসার পর আমি নিজের কক্ষে এসে তখন বসে আছি যে এটা কি হয়ে গেল। ও আজকে আমাকে ভালোবাসার কথা বললো আর আজকেই। তবে ভালো লাগছিল আমার কাছে বিষয়টা, কেমন অদ্ভুত লাগছিল, আমার ভালো লাগছিল। যাক, সেটা ভুলতে আমার 2 দিন সময় লাগলো। তো ও আমাকে যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটা আমাকে বন্ধক রেখে, কিন্তু এটা বিশ্বস্ত কোনো জায়গায় রাখতে হবে। আমি আমাদের মোড় যে দোকান ছিল বাজারের মোড়ে, সেই দোকানের কাছে গেলাম, গিয়ে বললাম আমি জিনিসটা। ও তখন দেখে বললো এটা তো খুব দামি জিনিস, বন্ধক রাখবি? আচ্ছা ঠিক আছে রাখ, তবে আমি খুব বেশি টাকা দিতে পারবো না। ও আমাকে 2 লাখ টাকার মতো দিল। আমি বললাম আরো কিছু টাকা দে। ও বললো যে না না তুই রাখ, আর 2 লাখ টাকা তুই ফেরত দিতে পারবি কিনা তার কোনো সন্দেহ আছে, আর না দিতে পারলেও এই জিনিসটা তো আমি নিয়ে নিবো, জিনিসটা বেশ দামি আছে। আমি বললাম দামি আছে বলে তার কিছু টাকা তুই আমাকে দিবি। ও তখন তড়িঘড়ি করে আরো 50,000 টাকা আমাকে দিল। যাক, সেই টাকা দিয়ে আমি আমাদের ওইখানে একটা নতুন ব্যবসা শুরু করলাম। ব্যবসাটা শুরুর দিকে একটু স্লো চললেও পরবর্তীতে জমজমাট ব্যবসায় পরিণত হলো। আমি তখন পরিমেটাকে বললাম যে দেখো, তুমি হয়তো সেদিনকে পরামর্শ দিয়েছিলে বলেই এমনটা হলো, এবং আমি রিক্সা চালানো ছেড়ে দিয়ে এই ব্যবসায় প্রতিষ্ঠানে ঢুকলাম, এবং সেটা আস্তে আস্তে যে এত বড় হবে বা গ্রো করবে সেটা আমি ভাবতে পারিনি। প্রায় 6 মাসের ভিতরে আমার ব্যবসা অনেকটা বাড়তে শুরু করলো, এবং আমি কিছু টাকা জমিয়ে প্রায় লাখখানিকের মতো টাকা আমি তাকে দিলাম। আমি আগে থেকে অনেক বেশি ইনকাম করতে শুরু করলাম। পরিমেয়টা সবসময় আমার সঙ্গে থাকে এবং ও প্রায় দিনই আমাকে হেল্প করার জন্য আমার দোকানে চলে আসে, এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে ও সবসময় থাকে। ও যেন আমার জন্য লক্ষ্মী, এবং প্রায় প্রত্যেক দিনই ওর সঙ্গে আমি সেখানে রাত্রেবেলা বেড়াতে যাই সেই জায়গাটায়, এবং প্রত্যেক দিনই আমি ওর সঙ্গে সেখানে গল্প করি, আড্ডা দেই, ওর সঙ্গে আমার গল্প হয়, সখ্যতা হয়, সব কিছু হয়। পরিমেয়টা আসার পর আমার জীবনের সমস্ত কিছু বদলে গিয়েছে, এবং আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম একটা পরি আমাকে ভালোবাসবে, আমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। প্রায় বছর 1.5 পরে আমার সমস্ত জীবন এবং সমস্ত কিছু যেন পরিবর্তন হতে শুরু করলো, এবং আমি সম্পূর্ণ ঋণ পরিশোধ করলাম। আমি এবং পরিমেয়টা সেই মাচার উপর বসে আছি, যে মাচার উপর বসে আমি এবং ও প্রথম দিন এখানে এসেছিলাম। তখন ও আমাকে বলতে লাগলো যে কি ব্যাপার, আজকে তোমাকে খুব বেশি খুশি লাগছে? আমি বললাম খুশি তো লাগবেই, এই 1.5 বছরে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি যাকে রিক্সা চালাতাম সেটা তো আমার একদমই মনেই নেই, আর আমার রিক্সাটা বিক্রি করে দিয়ে সমস্ত কিছু দিয়ে পুঁজিবারটা দিয়ে আমি যে ব্যবসা করে ব্যবসার সফলতা পাবো সেটা সত্যি ভাবতে পারিনি। তুমি আমার জীবনের সমস্ত পরিবর্তন এনেছো, এবং তোমাকে আমি অনেক ভালোবাসি। তাই বলে আমি তাকে চুমু খেতে শুরু করলাম, এবং চুমু খাওয়ার এক পর্যায়ে আমি আমার পকেট থেকে একটা জিনিস বের করে তার গলায় পরিয়ে দিতে লাগলাম। তার বুকটা এত পরিমাণ সাদা যে এই জিনিসটা পড়লে তার বুকের ভিতরে যেন একদম ফুটে থাকে। সে তখন পড়ে বলল কি যে বাহ, এই জিনিসটা তুমি নিয়ে এসেছো, আমি বলেছিলাম না তুমি পারবে, সত্যি তুমি পেরেছো, দেখেছো? আমি বললাম যে হ্যাঁ, আজকে আমি অনেক খুশি, এবং আজকে আমার জীবনের সব থেকে বড় একটা দিন। পরিমিতি তখন বলল যে আজকে আমি তোমাকে আরেকটা খুশির সংবাদ দিব, যেটা শোনার পর সত্যি তুমি হয়তো এরকম ভাবে বসে থাকতে পারবে না। তখন আমি বললাম কি খুশির সংবাদ?
ও তখন বললো, তুমি আরো কিছু যেন আমাকে বলতে চাইলে সেগুলো বলো। আমি বললাম যে হ্যাঁ, কিন্তু তোমার কথা শুনতে পেরে আমার কাছে খুব খারাপ লাগছে। পরীটা তখন বলল যে আচ্ছা তুমি আগে বলো না। আমি বললাম যে খুশি এই জন্য যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আগে থেকে বড় হয়েছে, আমি এটাকে আরো বড় করতে পারবো। আমার পরিবারের অভাব অনটন দূর হয়েছে, আমার ছোট বোনকে বিয়ে দিতে পেরেছি, আর একটা বিয়ে দিব সেটার জন্য প্রস্তুত আছি, অনেক কিছু তৈরি করেছি। তারপর তুমি আমাকে হেল্প করেছো, তুমি আমার জীবনে আছো, এটা হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি আমার আর কি আছে বলো। আমি খুব খুশি এবং খুবই আনন্দিত। তখনই সে আমার হাতটা ধরলো এবং ধরে তার পেটের উপর আমার হাতটা রাখলো। প্রথমে আমি টের পাইনি বা বুঝতে পারিনি। ওই যে আমি বললাম যে আমি তো একটা গাধা ছেলে, আমি কিছু বুঝতে পারি না। সে তখন আমার হাতটা তার পেটে ধরে আমাকে বলল, কিছু বুঝতে পারছো? আমি বললাম কি? ও তখন বলল, তুমি তো আসলে বেশ গাধা, এত সহজ সরল হলে হয় নাকি, একটু গেস করো তো। আমি বললাম কি? ঠিক সেই মুহূর্তে আমার মাথায় আসলো, কারণ এর আগে তো আমি জীবনে কোনোদিন বাবা হইনি। ও তখন বলল যে আমার পেটে তোমার সন্তান এবং আমি মা হতে চলেছি এবং তুমি বাবা হতে চলেছ। এটা শুনে তখন আমার এত এত বেশি আনন্দ, এত বেশি খুশি হলো। জীবনে প্রথমবার মতো বাবা হওয়ার খুশি যেন অন্যরকম ছিল এবং সেই আনন্দটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত চমৎকার লাগছিল। তখন ওকে আমি জড়িয়ে ধরে কোলে তুলে নিলাম। প্রথমে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম সমস্ত জায়গায়, তারপর চুমু খেয়ে কোলে তুলে ঘুরতে লাগলাম। বললাম কি যে তুমি আমার জীবনকে এতখানি সমৃদ্ধ করেছো, এখন আমি আমার জীবনের সব থেকে বেস্ট মুহূর্তে আছি এবং এত পরিমাণ আনন্দ লাগছে আমার, আমি সত্যি বলে বোঝাতে পারবো না। সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি সারা জীবন তোমার সঙ্গে এরকম থাকতে চাই। তুমি সারা জীবন আমার সঙ্গে থেকো এবং এভাবেই আমাকে ভালোবেসেছেও, ঠিক আছে? পরীটা তখন বলল যে হ্যাঁ, আমি সারা জীবনই তোমাকে এরকমভাবে ভালোবেসে যাব এবং আমি সারা জীবন তোমার সঙ্গে আছি, তুমি আমার ভালোবাসা। এরপর থেকে পরিমেয়েটা আমার সঙ্গে সবসময় আছে এবং এখন পর্যন্ত আছে। আমি জানি যে আপনাদের মনে অনেক প্রশ্ন এবং কৌতূহল আছে, কিন্তু সেগুলোর উত্তর আমি আপনাদেরকে দিব না। কারণ হচ্ছে আমি আমার জীবন নিয়ে বেশ ভালো আছি এবং আমার জীবনটা সম্পূর্ণরূপে বদলে গিয়েছে শুধুমাত্র এই পরীটার জন্য, যে কিনা আমার জীবনে এসেছিল একটা অন্যরকম অধ্যায় হয়ে এবং আমার জীবনটাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে, যা কিনা আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার পরিবার পরিজন এবং সমস্ত কিছু নিয়ে অনেক সুখী আছি, যা কিনা সত্যি আমি ভাষায় ব্যক্ত করতে আসলেই পারবো না। পরিমেয়েটা আমার সঙ্গে এখনো আছে এবং আমি তার সঙ্গে থাকি, সেও আমার সঙ্গে আমার এখানে এসে থাকে। আমি তাকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার করছি এবং খুব ভালোভাবে বেঁচে আছি। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।